আমৃত্য ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। পর্ব ৪৪ এর প্রথম অংশ। মেঘ ঠোঁট উল্টে বলল, ইস, এত জোরে কেউ গাঁটটা দেয়, মাথাটা ব্যথা হয়ে গেছে। এবার কোমল কণ্ঠে বলে, তুই ভালোবাসার বাদ চাইছিস, কম করে কিভাবে দেই বল? ঘাটটা মারা ভালোবাসা আমি চাইনি। আবির হঠাৎই মেঘের দিকে কেমন করে চাইলো, উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, তো কেমন ভালোবাসা চাইছিস? মেঘ দরদ মাখা কণ্ঠে বলল, আপনার মতো আমিও ফুপ্পির সাথে দেখা করতে চাই, গল্প করতে চাই, ফুপ্পির যত্ন পেতে চাই। ও আচ্ছা, আমি ভাবলাম অন্য কিছু। মেঘ ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, অন্য কিছু মানে? কিছু না, এখন ফুপ্পির বাসায় তোকে নিয়ে যাওয়া যাবে না। তোকে নিয়ে আমি বা তানবীর যে কেউ বের হলেই হাজারটা প্রশ্নের উত্তর দিতে হবে। তার থেকে কিছুদিন শান্ত থাক, আমি দেখছি কি করা যায়। মেঘ আস্তে করে শুধালো, জান্নাত আপুকে আসতে বলেছিলেন কেন? দরকার আছে। আচ্ছা বলতো, জান্নাতের সঙ্গে আম্মুর কথা হয়েছিল? আম্মুর রিয়াকশন কি? কথা হয়নি আবার? বড় আম্মুর পাশে সুপায় বসে খুব সুন্দর মতনে আপুর সঙ্গে কথা বলেছেন। বড় আম্মু তো অনেকদিন যাবৎ জান্নাত আপুকে আপনার বউ বানাতে যাচ্ছেন। আপনারা কেন বলছেন না আপু বিয়ে হয়ে গেছে? এটা বলে দিলে তো মজাটাই শেষ। মানে? জানতে পারবি খুব শীঘ্রই। আর হ্যাঁ, মুখ ফুসকে জান্নাতের বিয়ের কথা বলে দিস না যেন। আমি এত ব্যাককল না। আবির হেসে বলল, আই নো দ্যাট ইউ আর দ্য স্মার্টনেস গার্ল ইন দ্য ওয়ার্ল্ড। মেঘ ঠিক করে হেসে ফেলল। আবির ভাইয়ের মুখে নিজের প্রশংসা শুনে ভীষণ লজ্জা পেয়েছে। লজ্জায় মাথা নিচু করে নিজের রুমে চলে গেছে। সময় ধাবমান। জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারিতে পা দিয়েছে। তীব্র ঠান্ডায় অনেকটা কমে গেছে। মেঘদের ক্লাস শুরু হয়েছে সবেমাত্র ৫ মিনিট হলো। বন্যা আর মেঘ গল্প করতে করতে দুজন হাত ধরে হাঁটছিল। তামিম দৌড়ে এসে বন্যার পেছনে দাঁড়িয়ে বন্যাকে ডাকে, এই বন্যা। বন্যা শুনেও না শোনার মতো হাঁটতে থাকে। তামিম এবার বন্যা আর মেঘের সামনে এসে দাঁড়ায়। মেঘ বন্যা দুজনে থমকে দাঁড়ালো। মেঘ তামিমের মুখের পানে তাকালেও বন্যা তাকায়নি, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তামিম অভিযোগের স্বরে বলল, বন্যা, তুই আমার সাথে ঠিকমতো কথা বলিস না কেন? কারণটা কি তোর জানা? এতদিন হয়ে গেছে, এখনো ওই বসে নিয়ে পড়ে আছিস? চলতে চলতে কারো প্রতি ইমোশন আসতে পারে, তোর প্রতিও আসছিল। তাই আমি তোকেই আমার মনের কথা বলছিলাম। তুইও তোর মতামত জানিয়েছিস এবং আমি তা মেনে নিয়েছি। তুই না করেছিস এরপর কি আমি তোকে প্রশ্ন করেছি বা জোরাজুরি করেছি? তুই রিজেক্ট করেছিস বলে এই না যে আমি মরে যাব, কিন্তু তার প্রভাব বন্ধুত্বের উপর কেন পড়বে বলতো? তার উপরও আমি আন্তরিকভাবে দুঃখিত। প্লিজ, বন্ধুত্বের সম্পর্কে সুবাদে হলেও আমায় ক্ষমা করে দে। বন্যা কিছুটা ভারী কণ্ঠে বলল, আচ্ছা। এর মধ্যে মিনহাজও এগিয়ে আসলো, তিনজনের উদ্দেশ্য করে বলল, কিরে, তোরা এখনো এখানে? তামিম প্রশ্ন করে, তুই কোথায় গেছিলি? নেতারা আসছে, ওনাদের সামনে মাস্টার্স পরীক্ষা, ভার্সিটি থেকে বেরিয়ে যাওয়ার সুবাদে ওনারা একটা প্রোগ্রাম করবে শুনলাম। ভার্সিটির পাশাপাশি ঢাকার স্বনামধন্য কলেজের স্যাররা, বড় বড় অবস্থানে ঢাকা ব্যক্তিবর্গরা সেই প্রোগ্রামে আমন্ত্রিত থাকবে। বন্যা বলল, ভালো, কিন্তু ওইখানে কি করতে গেছিলি? এমনিতেই নেতাদের সাথে দেখা করতে গেছিলাম। ওনাদের সাথে পরিচয় থাকা ভালো, রাজনৈতিক পাওয়ার থাকবে, যে কোনো সমস্যার সাহায্য পাওয়া যাবে। এছাড়া সাধারণ সম্পাদক আমার রুমমেট। মেঘ বলছিল না ওর আবির ভাই নাকি আমাদের আত্মরা করে বাড়ি পাঠাবে? আর কিছুদিন ওয়েট কর, দেখবি আমার কত পাওয়ার হয়। বন্যা মেঘের দিকে চেয়ে হাসতে হাসতে বলল, দেখেছিস মেঘ, তোর আবির ভাইয়ের বয়ে নেতাদের পিছু নিচ্ছে। বন্যা পুনরায় মিনহাজের উদ্দেশ্য করে বলল, নিজের নাই দিয়ে আনা ক্ষমতা আবার বাপ দেখায় ১৬ আনা। সেদিন যেভাবে বলেছিলি ভাই ব্রাদারদের পাওয়ার দেখাবি, তখন তো ভাবছিলাম তোদের এলাকায় ভাইদের কথা বলছিলি। মেঘ মৃদু হেসে বলল, এজন্যই বলি আমার আবির ভাই সবার সেরা। তোদের মতো ৮-১০ জনকে পেটানো আমার আবির ভাইয়ের কাছে জাস্ট ৫ মিনিটের ব্যাপার। ওনার কাউকে প্রয়োজন নেই, একাই ১৯৯ জনের সমান। তামিম উদ্বিগ্ন কণ্ঠে বলল, ১৯৯ জনের সমান কিভাবে হয়? হলে ১০০ জনের সমান হবে। আমার আবির ভাই একটু ব্যতিক্রম, তাই ১৯৯ জনের সমান। এটা কেমন লজিক? এটা আমার লজিক, তারা বুঝবি না। মিনহা স্তব্ধ স্বরে বলল, শুন, কথায় কথায় আমার আবির ভাই করিস না, কানে খুব লাগে। তোর কানে লাগে, এটা তোর কানের সমস্যা। তাড়াতাড়ি ডাক্তার দিয়ে দেখা। আমি আমার আবির ভাই বলবো, আমার আবির ভাই, আমার আবির ভাই, আমার আবির ভাই। মিনহাজের মেজাজ খারাপ হচ্ছে, তবুও শান্ত থাকার চেষ্টা করেছে। মিনহাজ রাগে অন্যদিকে তাকিয়েছে। আকাম্বাদ মেঘদের দিকে চেয়ে বলল, এই সাইড দিয়ে ভাইয়ারা আসতেছে। বন্যা, মেঘ, তামিম সাইড দিয়ে দাঁড়িয়েছে। প্রায় ১৫-২০ জন ছেলে হেঁটে আসছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জুনিয়রদের সালাম দেখে তাদের অবস্থা বোঝা যাচ্ছে। মেঘদের কাছে আসতেই মিনহাজ সুন্দর করে সালাম দিল। সামনের দিকে গম্ভীর চেহারা একজন চোখ দিয়ে একটু ইশারা করলো। সালাম গ্রহণ করেছে এটাই বোঝালো। ওনারা পাশ কেটে যেতেই মেঘ বলল, কিরে,
তোর ভাই তো সালামের উত্তরটাও দিল না। মিনহাস বিরক্তি ভরা কণ্ঠে বলল, ওনারা কি এত মানুষের সালামের উত্তর দেওয়ার সময় আছে নাকি? 2 মিনিট পরেই কিছুটা দূর থেকে হই হুল্লোড়ের শব্দ বেশি আসছে। মেঘরা পিছনে ফিরে তাকাতেই দেখে ছেলেগুলো কাকে ঘিরে কথাবার্তা বলতেছে। কাকে ঘিরে আছে তা দেখা যাচ্ছে না। কৌতূহলবশত মেঘ, বন্যা, মিনহাস, তামিম সবাই সেদিকে তাকিয়ে আছে। কয়েকজন একটু সরতেই বাইকটা সাইড করে হেলমেট খুলল। মেঘ উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, আবির ভাই! বাইকটা দেখেই পরিচিত লাগছিল, কিন্তু শিওর ছিল না। হেলমেট খুলতেই মেঘের চোখ কপালে উঠে গেছে। বিস্ময়ের চোখে তাকিয়ে আছে। বুকের ভিতর হৃৎপিণ্ডটা পিটপিট করছে। মেঘ ভার্সিটিতে ভর্তির পর থেকে আবির মেঘকে নিতে বা দিতে আসলে মেন গেটের কাছেই নামিয়ে দেয়, কখনো ভেতরে আসে না। আজই প্রথম আবির ভিতরে আসছে। মেঘের সাথে সাথে মিনহাস, তামিম, বন্যাও বেশ অবাক হয়েছে। আবির বাইক থেকে নামতে সভাপতি, সহসভাপতি, যুগ্ম সম্পাদক, আহ্বায়ক, সাধারণ সম্পাদক একে একে সবাই আবিরকে জড়িয়ে ধরেছে। আবির স্নেহের সহিত সবাইকে জড়িয়ে ধরেছে। বন্যা, মেঘ সহ বাকিরাও এগিয়ে গেল। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। মেঘ বারবার চোখ কষলে তাকাচ্ছে। আবির ভাইয়ের ভার্সিটিতে কেউ পরিচিত আছে এটা মেঘ জানতোই না, তাও আবার রাজনীতিক ছেলেপেলের সাথে। রাগী গম্ভীর স্বভাবের ছেলেটা হাসি মুখে বলল, থ্যাঙ্কস ভাইয়া, তুমি আমাদের কথা মেনে এত ব্যস্ততার মধ্যেও আসছো, এটাই অনেক। আমরা তো ভাবছিলাম তুমি আসবেই না। তোরা যে এত বছর পরও আমায় স্মরণ করেছিস সে অনেক বড় ব্যাপার। তোমাকে কি বলা সম্ভব? কলেজের হিরো ছিলা তুমি, স্যারদের চোখের মণি, সেই সাথে পুরো কলেজে মেয়েদের ক্রাশ বয়। শেষ লাইনটা কানে আসতেই মেঘ সাপের মতো ফুস করে উঠল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আবিরের দিকে। আবির ভাইয়ের আশেপাশে 2-3টা মেয়ে সহ সহ্য করতে পারে না। সে আবির ভাই নাকি কলেজের সব মেয়েদের ক্রাশ ছিল। আল্লাহ জানেন কত মেয়ে প্রেমের প্রপোজাল দিয়েছেন আর কত মেয়ের সাথে প্রেম করে বেরিয়েছেন। মেঘ নিজের কপাল চাপড়ে বিড়বিড় করে বলল, মেঘ রে, তুই শেষ। হাজারো মেয়ের ক্রাশ শুনি, যেখানে তুই কে? তোর কি কোনো ছেলে ফিরেও তাকায় না? ক্রাশ তো বহুদূরের বিষয়, তুই আবার আবির ভাইকে চাস? কি লজ্জা লাগে না? আবির ভাই যেন বোন হওয়া সুবাদে তোর 2-একটা কথা বলে সেই তোর কপাল। বন্যা মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কি বিড়বিড় করছিস? মেঘ চোয়ালা কম্বল ঝুলে পড়ল। মনের ঘর মেঘনাথ হয়ে গেছে। শক্ত কণ্ঠে বলল, কিছু না। আবির ছেলেটার হাত চাপড়ে মেরে বলল, বাজে কথা বাদ দে। হঠাৎ আমায় স্মরণ করার কারণ কি? আরেকজন বলে উঠল, তুমি আমাদের স্পেশাল গেস্ট, তাই স্মরণ করেছি। অবশ্য তোমায় মালা দিয়ে বরণ করা উচিত ছিল। আচ্ছা সমস্যা নেই, প্রোগ্রামের দিন অবশ্যই মালা দেব। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলল, থাম থাম, আমায় বরণ করবি না। আমায় বরণ করবি মানে? আমি কে? তুমি আমাদের শ্রদ্ধেয় ভরে পাই, যার জন্য আমরা আজ এই অবস্থানে। আমার জন্য না, বরং তোরা নিজের অবস্থান নিজেরাই তৈরি করেছিস। যখন পথভ্রষ্ট হয়ে গেছিলাম তখন রাস্তা তুমিই দেখিয়ে দিয়েছিলে। আচ্ছা বুঝলাম, কিন্তু প্রোগ্রামটা কিসের? ভার্সিটিতে লাস্ট একটা প্রোগ্রাম করতে যাচ্ছি। প্রোগ্রাম করবি কর, আমার কি কাজ? আমি তো ভার্সিটির কেউ না, পড়িও নি এখানে। পড়নি তাতে কি? বাইরে পড়তে না গেলে তুমি এই ভার্সিটির স্টুডেন্ট থাকতা। এখন কথা হলো, ভার্সিটির পাশাপাশি আমরা আমাদের কলেজে স্যার ম্যামদের ইনভাইট করতে চাচ্ছি, আর ইনভাইট তুমি করবা। তাছাড়া তোমাদের মধ্যে সাকসেসফুল কিছু ব্যক্তিবর্গদেরও ইনভাইট করা হবে। তোমরা তোমাদের সুদর্শন চেহারা দেখিয়ে জুনিয়রদের সঠিক পথ দেখাবা। প্রথমত, আমি কোনো সাকসেসফুল ব্যক্তি না। দ্বিতীয়ত, আমি এই ভার্সিটির স্টুডেন্ট না। তৃতীয়ত, তোদের প্রোগ্রামে আমি স্যারদের ইনভাইট করার কে? প্রথম, দ্বিতীয়, তৃতীয় বুঝি না। তুমি আমার ভাই, এটাই একমাত্র কথা। ভাই তো নাকি? হ্যাঁ ভাই। তো তুমি তো আমাদের অবস্থান দেখেই গেছিলা। স্যাররা এক প্রকার বের করেই দিচ্ছিল কলেজ থেকে। সেদিন তুমি স্যারদের রিকোয়েস্ট না করলে আমাদের যে কি অবস্থা হতো আল্লাহ ভালো জানেন। তুমি চলে যাওয়ার পর আমরা যতদিন কলেজে ছিলাম এমন একটা দিন যায়নি যে স্যাররা আমাদের সামনে আসলে তোমাদের নাম নেয়নি। তুমি না বললে আমাদের বের করে দিত। আরও কত কথা, সেসব এখন অতীত। তোমার কথা মতো পড়াশোনা করে আমাদের 12টা বন্ধুর মধ্যে 9 জনই ডিওতে ভর্তি হয়েছে। বাকিরা ভালো অবস্থানে আছে। তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তুমি নেটওয়ার্কের বাইরে ছিলা। কিছুদিন আগে হঠাৎই একদিন তোমাকে একটা মেয়ের সঙ্গে দেখলাম। ডাকার সুযোগ ছিল না। অনেক খোঁজ নিয়ে জানতে পারছি তুমি তানবীরের ভাই। তারপর তানবীরের থেকে ফেসবুক আইডি নিলাম। আমরা বা আমাদের জীবনের গল্প তুমি অন্যরকম ভূমিকা পালন করছো, যার ঋণ কোনোদিন শেষ করতে পারবা না। তাই তোমার প্রোগ্রামে আসতেই হবে। বাবা গো, তোরা যেভাবে আমার প্রশংসা করছিস, আমার বাপেও আজ পর্যন্ত এমন প্রশংসা করেনি। তুমি যে কে চিজ তোমার বাপে হয়তো বুঝেই নাই। আবির মৃদু হাসলো। আরেকজন বলে উঠল, ভাইয়া জানো, এই শহর থেকে গত 5 বছরে যাবৎ
কোনোদিন কলেজে পা দেইনি, স্যারদের দেখে মুখ লিখিয়ে চলেছি। এখন তো ভার্সিটি লাইফ শেষ, 2 দিন পর থেকে কোথায় থাকবো তা জানা নেই, তাই প্রোগ্রামটা করতে চাচ্ছিলাম। ভার্সিটি স্যারদের সঙ্গে কথা বলেছি, ওনাদের আপত্তি নেই। এখন তুমি আমাদের সাথে যাবে, আমাদের পক্ষ হয়ে কলেজে স্যারদের একটু বলবা। আমরা বললে যদি না আসে? তুমি বললে নিশ্চয়ই রাজি হবেন। আবির রুষ্ট স্বরে বলল, সবই করে দিব, প্রয়োজনে প্রোগ্রামেও আসবো, কিন্তু গেস্ট হিসেবে নয়, সাধারণ মানুষ আর তোদের ভাই হিসেবে। যদি কোনো প্রকার মালা দিয়ে বরণ আমায় নিয়ে 5,000 শব্দের ভাষণ শুরু করিস, তাহলে এক একটা স্টেজে ফেলে পেটাবো, বলে রাখলাম। তাই বলে আমাদের জীবনের গল্প নায়কের প্রশংসা করব না? না, করবি না। আমি শুধু তোদের পথ দেখিয়েছি, বাকি সব তোরা করেছিস। তোদের সাকসেস, এতে আমার কোনো হাত নেই। তোরা যে আমার কথা মনে রেখেছিস, এতেই শুক্রিয়া। এমনও মানুষ আছে যাদের জন্য জীবন দিয়ে দিলেও তারা সেসব ভুলে যায়। দোয়া করি জীবনে সাকসেসফুল হ। দেখো তো, তোমায় রাস্তায় দাঁড় করিয়ে জীবনের ইতিহাস শুরু করে দিয়েছি। চলো ভিতরে চলো। ভিতরে আর যাব না, কথা তো হলোই। আমার নাম্বার রাখ, কবে কলেজে যাবি জানাইস। অফিসে কাজ পেলে আসছি, একদিন কাজ একটু কম করলে কিচ্ছু হবে না। কত বছর পর তোমাকে পেয়েছি, আর ডানে দিয়ে ছাড়ছি না। চলো চলো। আবির ঘুরতেই মেঘদের দেখতে পাই, কিছুটা দূরে দাঁড়িয়েছিল ওরা। আবির পিছন ফিরে তাকায়, আগে দেখতে পাইনি। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। ওদের সব কথোপকথনই মেঘ মনোযোগ সহকারে শুনেছে। বুঝতে বাকি নেই ওদের পড়াশোনাতেও আবির ভাইয়ের অবদান অনেকখানি। তবে সেই ছেলেগুলো কি হয়েছিল যা শোনার বেশ আগ্রহ যাচ্ছে মেঘের মনে। আবির কিছুটা এগিয়ে এসে মেঘের মুখোমুখি দাঁড়ালো, ছোট্ট করে শুধালো, ক্লাস শেষ? আবিরের কণ্ঠে মেঘ হকচকিয়ে তাকালো, মনোযোগ ছিল অন্য কোথাও। উপর নিচ মাথা নেড়ে বলল, শেষ। কিন্তু আপনি এখানে কেন? মেঘ সব কথা শুনেও না শোনার প্রশ্নটা করেছে। আবির চোখের ইশারায় ছেলেগুলোকে দেখিয়ে বলল, ওদের সঙ্গে দেখা করতে আসছিলাম। ছেলেগুলো এগিয়ে গেছে। আবিরকে না পেয়ে পিছনে ফিরে তাকাতেই মেঘকে দেখলো, 2 কদম এগিয়ে এসে বলল, ওনাকেই দেখেছিলাম তোমার সাথে। উনি কি ভাইয়া তোমার? আবির তার আগেই বলল, আমার কাজিন। তোরা যা, আমি আসছি। ছেলেগুলো এগিয়ে যাচ্ছে। আবির মেঘকে উদ্দেশ্য করে গলায় তেজ এনে বলল, আড্ডা দেওয়া শেষ হলে বাসায় যা, গাড়ি অপেক্ষা করছে। মিনহাস আর তামিমকে দেখেও না দেখার মতো করে চলে যাচ্ছে। মেঘ পিছন থেকে ডেকে বলল, আমি আপনার সঙ্গে যাব। অনেকদিন হলো আবিরের বাইকে ওঠে না। রাগারাগি মান অভিমান ঠিক মতো কথা বলেনি, বাইকে ওঠা তো দূরের বিষয়। আজ মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইয়ের সঙ্গে বাইকে ঘুরবে। এছাড়া ফুপ্পির জন্য মনটা ছটফট করছে। সে প্ল্যান করেছে ফুপ্পিকে দেখে একেবারে বাসায় ফিরবে। আবির 2 আঙ্গুলে ইশারা দিতেই মেঘ আবিরের কাছে এগিয়ে গেল। আবির প্রখর তপ্ত স্বরে বলল, আমি না আসলে কি করতি? মিনহাস আর তামিমের প্রতি ক্রোধ চেপে রাখতে পারছে না। ওদের দিকে তাকালেই অঘটন ঘটতে পারে, তাই তাকাচ্ছে না। মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আপনি না আসলে গাড়িতে যেতাম, আপনি এসেছেন তাই বাইকে যাব। আমি তোকে নিতে আসিনি, অন্য কাজে আসছি। মেঘ জাত দেখিয়ে বলল, আমি এত কিছু জানি না, আপনি আমায় নিয়ে যাবেন এটাই শেষ কথা। মেঘের জেদের কাছে আবির সুপ্ত ক্রোধ হার মানতে বাধ্য হয়েছে। আবির ক্ষীণ হাসলো। মেঘ জেদ দেখিয়ে কথা বললে ওর নাক ফুলে যায়, গাল দুটা লাল টকটকে হয়ে যায়, দুধে আলতা চেহারা রক্তবর্ণের ছাপ বেসে ওঠে, গলার দুপাশে 2টা রক ফুলে ওঠে। মেঘকে এভাবে দেখলে আবির উদ্বেলিত হৃদয়ে কম্পন তীব্র হয়ে ওঠে। কল্পনার জগতে পাড়ি দিতে ইচ্ছে করে, রক্তাপ দুগালে ভালোবাসার পরশ এঁকে দিতে ইচ্ছে করে, কিন্তু বরাবরের মতোই সে অসহায়। নিজের অনুভূতি লুকাতে হয় প্রতিবার। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ব্যাপার না, অপেক্ষা করব, বিড়বিড় করে বলল, সারা জীবন। আবার 2 কদম এগিয়ে পিছন ফিরে আবার তাকালো, কিন্তু কিছু বলল না। এখানে তামিম মিনহাস আছে যাদের সহ্য হয় না। আবার মেঘকে নিয়ে ভেতরে যাবে, সেখানেও প্রায় 20-30টা ছেলে আছে। কে কোন নজরে মেঘকে দেখবে সেই চিন্তায় মেঘকে কিছু বলল না। আবির চলে যেতেই বন্যা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মিনহাস আর তামিমের দিকে তাকালো। মিনহাস আর তামিম দুজনে স্তব্ধ হয়ে আছে। চোখের সামনে এতক্ষণ যা ঘটল তার কিছুই বিশ্বাসযোগ্য না। নিজের চোখ, নিজের কান, কোনো কিছুকে বিশ্বাস করতে পারছে না। কোথায় ভেবেছিল ভার্সিটির নেতাদের ক্ষমতা দেখিয়ে মেঘদের সামনে একটু বাপ নিয়ে চলবে, উল্টো বড় সড়ো একটা বাস খেলো। খেলো তো খেলোই, একদম মেঘদের সামনে। মেয়েরা মুখে প্রকাশ করুক আর না করুক, বেশিরভাগ মেয়েরাই দাপটি ছেলেদের পছন্দ করে। কেউ কিছু বললে ছেলেটা যেন মুখ লুকিয়ে সেখান থেকে প্রস্তাব না নেয়। মেয়েটার সম্মান বাঁচাতে ছেলেটা যেন প্রতিবাদ করতে পারে। প্রতিনিয়ত আবিরের এত প্রশংসা শুনে মিনহাস ভেবেছিল রাজনীতি করবে, নেতাদের পরিচিতি লাভ করে মেঘদের মন জয় করবে। কিন্তু আবির ক্ষণে ক্ষণে তার সব প্ল্যান ভেস্তে দিচ্ছে। অন্য ওদের অসহায় মুখের পানে চেয়ে থেকে হঠাৎই হাসি শুরু করেছে। হাসতে হাসতে মেঘের উপর হেলে পড়েছে। বন্যার স্বতঃস্ফূর্ত হাসি দেখে মেঘও হাসলো। বন্যা কেন হাসছে এটা কারোরই যার অজানা নয়।
2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট হয়ে গেছে, বন্যা হেসেই যাচ্ছে। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে, তবুও বন্যা হাসি থামছে না। মিনহাজ সহ্য করতে না পেরে রাগান্বিত কণ্ঠে বলল, হইছে বোন থাম, এর বেশি হাসলে মইরা যাইবি। বন্যা হাসতে হাসতে বলল, তোর শ্রদ্ধেয় রাজনৈতিক বড় ভাইদের আমার সালাম দিস। সালামের পরে বলিস, তুই যে আবির ভাইয়াকে মারার হুমকি দিয়েছিস। আবির ভাইয়ার প্রতি তাদের যে ভালোবাসা দেখলাম, আশা করি তারাই তোকে যোগ্য সম্মানে দিয়ে দিবে। মিনহাজ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি হুমকি দিলাম কখন? তোর ভাই ব্রাদারদের পাওয়ার দেখাবি বলেছিলি, মনে নেই? এত মন ভোলা তুই? আচ্ছা বাদ দে, এখন বাদ দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে এসব আকাশচুম্বী কথাবার্তা বললে তোর শ্রদ্ধেয় ভাইদের বলে দেব। আচ্ছা ঠিক আছে। মেঘ এতক্ষণ যাবতই নিশ্চুপ দাঁড়িয়ে ইদানিং নিজের সাহস দেখে মাঝে মাঝে নিজেই অবাক হয়ে যায়। আবির ভাইয়ের মুখের উপর জেদ দেখালো, যদি আবির ভাই ভার্সিটির সবার সামনে থাপ্পড় মারতো তবে কি হতো? ভাবতেই ভয়ে কেঁপে উঠেছে। সবার সামনে থাপ্পড় খেলে মুখ দেখানোর অবস্থা থাকতো না। আবির কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসছে। মেঘ বাসায় চলে গেলে হয়তো বেশিক্ষণ আড্ডা দিত, কিন্তু মেঘকে বাইরে রেখে গেছে, তাই মাথায় চিন্তা কাজ করছে। এতক্ষণ তাড়াতাড়ি চলে আসছে, এজন্য তাড়াতাড়ি চলে আসছে। মেঘকে ডাকতেই মেঘ এগিয়ে গিয়ে বলল, আঙ্কেল কি চলে গেছেন? হ্যাঁ, তুই না বললি বাইকে যাবি, তাই তো আঙ্কেলকে চলে যেতে বলছি। কেন? আপনার তো অফিস আছে, আমায় নিয়ে গেলে সময় নষ্ট হবে না, তাই বলছিলাম আমি গাড়ি নিয়ে চলে যেতাম। এটা আগে মনে হয়নি? তোর ভাইয়ের মতো রাগ উঠলে তোর মাথা ঠিক থাকে না, তখন কিছু বোঝার অবস্থাতে থাকিস না। ব্যাপার না, চল, আমি রিক্সা দিয়ে বাসায় চলে যাই। মেজাজ খারাপ করিস না, চল বলছি। মেঘ বয়ে বয়ে এগিয়ে যাচ্ছে। ফুপ্পি বাসায় নিয়ে যাবে না আগেই বলেছে, এখন আবার ফুপ্পির কথা বললে নিশ্চিত মাইর খাবে। আবির একটা রিক্সা ঠিক করে বন্যাকে যাওয়ার জন্য ইশারা করলো, তারপর মেঘকে নিয়ে চলে গেছে। বাইক চলছে, কিন্তু মেঘ স্ট্যাচুর মতো বসে আছে, কোনো কথা বলছে না। আবির স্ট্রিট ফুড দেখে কয়েকবার জিজ্ঞেস করেছে খাবি কিনা, মেঘ শুধু না করেই যাচ্ছে। অবশেষে একটা ফুচকার দোকান দেখে বাইক থামালো। আবির শীতল কণ্ঠে বলল, মাথাটা বোধহয় এখনো ঠান্ডা হয়নি, ফুচকা খেলে নিশ্চয়ই মাথাটা ঠান্ডা হবে। মেঘ মাথা নিচু করে বলল, আমি ফুচকা খাবো না। আমি মনে হয় ভুল শুনলাম? মেঘ ঠান্ডা অথচ শক্ত কণ্ঠে বলল, আপনি ঠিকই শুনেছেন, আমি ফুচকা খাবো না। আবির হেসে বলল, তাকা আমার দিকে। মেঘ দীর্ঘদিতে চোখ তুলল, তাকালো আবিরের চোখের দিকে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে মোলায়েম কণ্ঠে শোধালো, ম্যাম, আপনি সত্যি সত্যি ফুচকা খাবেন না? আবিরের হাবভাব দেখে মেঘ না চাইতেও হেসে ফেলল। সেই আবিরের বয়ে ফুচকা খাবে না বলেছিল, কিন্তু আবিরই তাকে বারবার উস্কাচ্ছে। মেঘ আবিরের মুখের পানে চেয়ে মনে মনে ভাবছে, আপনার মধ্যে কি এমন স্পেশাল গুণ আছে যা ক্ষণিকের মাধ্যমে রাগকে বয়ে আবার বয়কে জয়ে পরিণত করতে সক্ষম? আবির ভ্রুনাচাতেই মেঘ মৃদু হাসলো। ফুচকা অর্ডার দিয়ে বসে আছে। আবির মেঘকে দেখছে, আবার আশেপাশে তাকাচ্ছে। আবির হঠাৎই মুচকি হেসে বলল, তোকে আজ অনেক বেশি কিউট লাগছে। মেঘ চোখ গোল গোল করে তাকালো, গলায় শ্বাস আটকে গেছে। ঠিক শুনছে নাকি ভুল? আবির ভাই মেঘকে কিউট বলেছে? ভাবা যায়। মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে, তবু স্বাভাবিক থাকার খুব চেষ্টা করছে। আবির পুনরায় বলল, নীল রংটা তোকে খুব মানাচ্ছে। আগে বোধহয় কখনো নীল রঙের জামাতে দেখিনি। মেঘ এবার আরো বেশি লজ্জা পেয়েছে, চোখ দ্বিগুণ নামিয়ে নিয়েছে। আবির স্থির দৃষ্টিতে মেঘকে দেখছে, পলকও ফেলছে না। তা বুঝতে পেরে মেঘ আরও তাকাতে পারছে না। গাল আর নাকের ডগা আবারও লাল হয়ে গেছে, মনে হচ্ছে লাল রঙের ব্লাশ লাগিয়েছে। মেঘ ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। সামান্য কিউট বলাতে যে কেউ এত লজ্জা পেতে পারে, এটা মেঘকে না দেখলে বোঝাই যেত না। মেঘ বারবার নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু চোখ তুলে তাকাতেই পারছে না। উষ্ঠদয় কাঁপছে তীর তীর করে। মেঘের অবস্থা বুঝতে পেরে আবির দৃষ্টি স্বাভাবিক করে পুনরায় বলল, ফুপ্পিকে দেখতে যাবি? মেঘ এবার আশ্চর্য নয়নে তাকালো। তার মনের কথা আবির ভাই কিভাবে বুঝলো? মেঘের লজ্জায় রাঙা মুখ দেখে আবির ঢুক কিনল, চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়লো। মনে মনে বলল, উফ, আমার শান্ত মনটাকে উল্টে পাল্টে দিতে তোর লজ্জায় লালিত মুখটাই যথেষ্ট। তোকে এভাবে দেখলে বউ ফিল পাই। কবে তোকে আমার করে পাবো? অপেক্ষার প্রহর যে ফুরায় না। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, আপনি কিভাবে বুঝলেন আমি ফুপ্পির সাথে দেখা করতে চাই? তুই তো বলেছিলি। আমি সে কবেই বলেছিলাম, তা কি এখনো মনে আছে? তুই কবে কি বলিস সবই আমার মাথায় থাকে, শুধু সুযোগের অপেক্ষায় থাকে। সবার কথাই আপনার মাথায় থাকে? সবার কথা মানে? যে যা বলে সবকিছু মনে থাকে? না, প্রয়োজনের বাইরে সবকিছু বলে যাই। মেঘ হুট করেই বলে উঠল, আপনার গার্লফ্রেন্ড কয়টা? মেঘের এমন প্রশ্নে আবির হকচকিয়ে উঠল। প্রথমত কে বলল? মানে গার্লফ্রেন্ড চিনেন না? মেয়ে বন্ধু বা প্রেমিকা?
তা বুঝলাম, কিন্তু হঠাৎ এমন প্রশ্ন কেন? শুনলাম কলেজের সব মেয়ে ক্রাশ ছিলেন, তাই আর কি। আবির নিঃশব্দে হাসলো। মেঘের মনে হিংসা কাজ করছে, এটা আবির বেশ বুঝতে পারছে। আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আছে 1000 খানেক। মেঘ চিল্লিয়ে উঠল, হোয়াট? আবির দু হাতে ইশারা দিয়ে বলল, কুল। ফাজলামো করেন আমার সাথে? সত্যি করে বলুন, কয়জন? না, বলা যাবে না, তুই সবাইকে বলে দিবি। সত্যি বলবো না, বলুন। গার্লফ্রেন্ড নেই, তবে একটা গোলাপি কালার বউ আছে। মেঘ ফুস করে শ্বাস ছাড়ল, রকুচকে রাগান্বিত কণ্ঠে বলল, থাকুন, আপনার গোলাপি কালার বউ নেই, দরকার হলে লাল, নীল, হলুদ বউ নিয়ে থাকুন। মেঘ উঠতে নিলে আবির মেঘের হাত চেপে ধরে বসালো, তপ্ত স্বরে বলল, আমার লাল নীলের প্রয়োজন নেই, গোলাপিটাই যথেষ্ট। ফাজলামি বন্ধ করুন, মেজাজ খারাপ হচ্ছে। কি আমার মেজাজ গো, তাও আবার একটু পর পরই খারাপ হয়। আচ্ছা ঠিক আছে, বন্ধ করলাম। তুই আর আমায় এমন প্রশ্ন করবি না। করলাম না এমন প্রশ্ন। ফুচকা খেয়ে শেষ করে আবিরের সঙ্গে ফুপ্পির বাসায় আসছে। ফুপ্পি মেঘকে দেখে ভীষণ খুশি হয়েছে, সেই সঙ্গে বাসায় সকলেই খুশি হয়েছে। আবির মেঘকে দূরে সরিয়ে রাখে বলে আবিরকে সবাই সবসময় বকা দেয়। ফুপ্পি তো বকেন, উল্টাপাল্টা কথা বলেন, মাঝে মাঝে কাটটাও দেন। মেঘ ফুপ্পিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে। মেঘের কান্না দেখে ফুপ্পিও কাঁদছেন। মেয়ে মানুষের মায়া একটু বেশিই থাকে। ফুপ্পির কথা মেঘ যেদিন শুনেছে, তারপর থেকে প্রতি রাতে ফুপ্পির কথা মনে করে মন খারাপ করে। কখনো কখনো কান্নাও করে। মাঝে মাঝে ভাবে, আব্বু, বড় আব্বু রাতে কিভাবে ঘুমান, ওনাদের কি বোনের কথা মনে করে না? মেঘদের কান্না দেখে আবির ভারী কণ্ঠে বলল, তোমাদের চোখের পানিতেই 2 দিন পর পর রাস্তাঘাটে পানি জমে যায়। এভাবে কান্নাকাটি করো বলেই মেঘকে নিয়ে আসি না। আজকেও যদি কাঁদো, তাহলে আর কখনো নিয়েই আসবো না। দুজনের কান্না কমে এসেছে। আইরিন মজার ছলে বলল, ওদের কান্নায় যদি রাস্তায় পানি ওঠে, তোমার কান্নার কারণে নিশ্চয়ই বাংলাদেশে বন্যা হয়। আবির গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, সামনের বন্যায় তোকে বাসাইয়া দেব নে। আমি সাঁতার পারি, তাহলে তো আরো ভালো। সাঁতার কেটে শ্বশুর বাড়িতে যাবি, আবার বাপের বাড়ি আসবি। কিসের শ্বশুর বাড়ি? কার শ্বশুর বাড়ি? আবির ফুপ্পিকে উদ্দেশ্য করে বলল, ফুপ্পি, তোমার মেয়ের জন্য ছেলে দেখা শুরু করেছি, এই বর্ষার আগে বিয়ে দিয়ে দেব। আইরিন আর্তনাদ করে ওঠে, না, কিসের বিয়ে? নিজের বিয়ের খবর নাই, আমার পিছনে লাগছো। তুমি আগে বিয়ে করো। আমি ঠাট্টার স্বরে বলল, আমি খবর পাইছি তুই জান্নাতকে খুব জ্বালাস। আমার বউকে জ্বালাবি না, তার কি গ্যারান্টি আছে? এজন্য তোকে বিয়ে দিয়ে তারপরই বিয়ে করব। আইরিন জান্নাতকে উদ্দেশ্য করে বলল, ভাবি, সত্যি করে বলো, আমি তোমাকে জ্বালাই? জান্নাত এপাশ ওপাশ মাথা নেড়ে হেসে উত্তর দিয়ে দিল, কখনোই না। আইরিন মেঘকে শুধালো, মেঘ আপু, আমি কি তোমাকে জ্বালাই? আবির মাথা নিচু করে জিভে কামড় দিয়ে বসে আছে, মনে মনে বলছে, এই মেয়েটা নিশ্চিত ফাঁসাবে। মেঘ স্বাভাবিকভাবে উত্তর দিল, কই না তো, তুমি তো অনেক লক্ষ্মী মেয়ে। এবার আইরিন আবিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, দেখছো, আমি কাউকেই জ্বালাই না। পরিস্থিতি স্বাভাবিক করতে আবির বলল, সেসব পরে দেখা যাবে। ফুপ্পি, খুব ক্ষুধা লাগছে, দুপুরে খাইনি, খেতে দাও। জান্নাত বলল, আপনারা ফ্রেশ হন, আমি এক্ষুনি খাবার দিচ্ছি। 1-2 ঘন্টা গল্প করে মেঘকে নিয়ে বাসায় ফিরেছে। রাস্তা যেতে যেতে মেঘ হঠাৎই আবিরকে ডাকলো, আবির ভাই। হুম। আমাদের ভার্সিটির ছেলেগুলো কি আপনার কলেজের? হ্যাঁ, এক ব্যাচ জুনিয়র ছিল। ওনারা আপনার এত প্রশংসা করেছিল কেন? আপনি কি করেছিলেন? তুই কি সব শুনে ফেলেছিস? জি। কলেজে থাকাকালীন একটু ঝামেলা হয়েছিল, তখন স্যারদেরকে রিকোয়েস্ট করেছিলাম, এই আর কি। কি ঝামেলা সেটাই তো জানতে চাচ্ছি। জানতেই হবে। জি। ওরা কলেজে ভর্তির পর কিছুদিন নিয়মকানুন মেনে চলেছে, রেজাল্টও ভালো করেছিল, কিন্তু 6 মাস পর থেকে কোথাকার কোন ছেলেদের সঙ্গে মিশে নেশা করা একেবারে ধ্বংসের দেশ দ্বার প্রান্তে চলে গেছিল। পড়াশোনার অবস্থা নেই, নিয়ম মানে না, স্যারদের সাথে উগ্র আচরণ, পরীক্ষার রেজাল্ট খারাপ করেছে। সব মিলিয়ে স্যাররা সিদ্ধান্ত নিয়েছিল সব কটা বাবা মাকে এনে অপমান করে কলেজ থেকে বহিষ্কার করে দেবে। আমি কয়েকজনের মাধ্যমে জানতে পারছি, 2-3 জন বাদে সবগুলো পারিবারিক অবস্থা খুব খারাপ। বাবা মা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে ঢাকা শহরে ছেলেকে পড়াতে পাঠাইছে, আর এগুলো সঙ্গ দোষে নিজের জীবন ধ্বংস করছে। জানার পর নিজের কষ্ট লাগছিল। তারপর ওদের সঙ্গে কিছুদিন বসেছি, ওদের সবার গল্প শুনেছি, বুঝেছি। তখন আমার ক্ষুদ্র মাথায় যা মনে হয়েছিল তাই করেছি আর কি। যখন শুনলাম ওরা আমার কথা একটু একটু মানতে শুরু করেছে, তখন স্যারদের রিকোয়েস্ট করলাম যেন পরবর্তীতে পরীক্ষা পর্যন্ত ওদের সময় দেই। স্যারদের খুব আদরের স্টুডেন্ট ছিলাম বলে তো হয়তো স্যারও মেনে নিয়েছে। 3য় সেমিস্টারে মোটামুটি ভালো রেজাল্ট করেছে। তারপর আমিও চলে গেছি, ওদের খবর নেওয়া হয়নি। বাহ, কি আপনি খুব ভালো। ধন্যবাদ ম্যাম। আবির মেঘকে বাসার সামনে নামিয়ে দিয়ে আবারও অফিসে চলে গেছে।
আজ 7ই ফেব্রুয়ারি। ভার্সিটিতে যেতেই নজর পড়ে অনেকেই গোলাপ হাতে ঘুরছে। কেউ কেউ বন্ধুদের দিচ্ছে, কেউ আবার বান্ধবীকে দিচ্ছে। মেঘ, বন্যা এসব ডে কখনোই পালন করে না, মনেও থাকে না কবে কি ডে। হঠাৎ মিনহাস একটা গোলাপ এনে মেঘকে দিয়ে বলল, হ্যাপি রোজ ডে। বন্যার দিকে তাকিয়ে বলল, একটাই ফুল পাইছি রে, না হয় তোকেও দিতাম, এখন তোর বেবিকেই দেই। মেঘ আশেপাশে তাকালো, হঠাৎই মাথায় ভূত চেপেছে। গম্ভীর কণ্ঠে বলল, আমি তোর থেকে গোলাপ নেব না, শুধু আবির ভাইয়ের থেকে নেব, বন্যাকে দিয়ে দে। মিনহাস না চাইতেও বন্যাকে দিল, কিন্তু বন্যাও নেয়নি, বরং উল্টো বলল, তোদের থেকে ফুল নিতেও ভয় করে, কার মনে কি চলে তোরাই জানস। মেঘাজ তাড়াতাড়ি করে বাসায় চলে আসছে। ছাদ থেকে একটা লাল টকটকে গোলাপ এনে সাথে একটা চিরকুট লিখে আবিরের রুমে রেখে আসছে। আবির সন্ধ্যার দিকে বাসায় ফিরে দেখলো টেবিলের উপর গোলাপ আর চিরকুট রাখা। এগিয়ে গেল টেবিলের কাছে, চিরকুটটা হাতে নিতে নিতেই দেখলো চিরকুটে লেখা, আপনি মানুষটা রক্তিম গোলাপের মতো, যার কাটার আঘাতে শত শতবার ক্ষত বিক্ষত হয়েও তার মুগ্ধতার পিছনেই ছুটেছি। হ্যাপি রোজ ডে আবির ভাই। আবির ফুলটা হাতে নিয়ে আলতোভাবে ঠোঁট ছোঁয়ালো, মুচকি হেসে বলল, আমার জীবনেও তুই রক্তিম গোলাপের মতো, যাকে দেখলে হৃদয়ে তুলপার চলে, প্রেমানুভূতি জেগে ওঠে বারবার। খুব ইচ্ছে করে গোলাপের প্রতিটা পাপড়ির বাজে তোর আমার প্রণয়ের নিশানেকে দিই। ফুলের রানী গোলাপের মতো তোকেও আবিরের মহারানী বানিয়ে রাখি।